আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। যে কথা বলছিলাম যে প্রায় 2 বছর হতে চলল অসংখ্য রাজনৈতিক নেতাকর্মী, বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা কারাগারে বন্দী রয়েছেন। এদের প্রায় সবার বিরুদ্ধেই মিথ্যে মামলা দেওয়া হয়েছে এবং এই মামলাগুলো যে মিথ্যে সেটি বোঝা যায় যে এই প্রায় 2 বছর সময়েও কারো বিরুদ্ধে কিন্তু কোনো মামলার কোনো প্রসিডিংস ঠিকমতো শেষ হচ্ছে না, কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই এবং ঢালাও হারে এক একজনের বিরুদ্ধে 100, 150, 200 করে মার্ডার কেস দেওয়া হয়েছে। কিন্তু এই যে কারাগারে আছে, মানে সবাই আবার একই লেভেলের নেতা নন। শুধুমাত্র যে রাজনৈতিক নেতাকর্মী তাই নন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, মানবাধিকার কর্মী গণহারে গ্রেপ্তার করা হয়েছে এবং আওয়ামী লীগের প্রায় 2 থেকে 3 লাখ লোক বিভিন্ন পর্যায়ে গ্রেপ্তার হয়েছে। তাদের কেউ কেউ জামিন পেয়েছে। এখনো প্রায় 60-70 হাজার বিভিন্ন কারাগারে বন্দী বলে আমরা জানছি। তো যেটা বলছিলাম যে যারা আদালতের বিভিন্ন ধাপ পেরিয়ে সব মামলায় জামিন পাচ্ছেন, তাদের শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে এবং জেল থেকে বেরিয়েছে এমন কয়েকজনের সাথে আমি কথা বলে দেখেছি। তারা বলেছে যে ভাই, যখন এই জামিন নিয়ে বেরোতে চাই, এই শোন অ্যারেস্ট আতঙ্কেই কিন্তু আমরা ভুগি। এবং এই যে ধরেন আইনি প্রক্রিয়া, জেলের ভেতরে যারা গেছেন তাদের তো প্রচুর টাকা পয়সা খরচ করতে হয়, মানে প্রত্যেকটা পদে পদে। এই যে আদালতে যাচ্ছে, একটা মিনারেল ওয়াটার দিবে, সেইটার জন্য 500 টাকা নেওয়া হয়। তো এরকম। তারপরে বলছে যে আমাদের একদম বন্দী হওয়া থেকে এই আইনি প্রক্রিয়া সবকিছু মিলে যত খরচ হয়, ওই জামিন পেয়ে কারাগারের গেট পেরোতেও তার চেয়ে বেশি টাকা খরচ হয়। তার মানে যখন আপনি জামিন পেয়ে বেরোবেন, তখন অসংখ্য লোককে আপনার ঘুষ দিতে হবে। সেটা যদি না দেন, তাহলে আপনি শোন অ্যারেস্ট। এখন এটা কি শুধুমাত্র ওই কারাগারের ইন্টারনাল বা লোকাল ডিসিশন, নাকি এইটা সরকারের সিদ্ধান্ত, নাকি এটা যুগপৎ সরকার এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের কম্বাইন্ড ডিসিশন? কেন আজকে হঠাৎ শোন অ্যারেস্টের কথাটা বলছি? কারণ গতকাল 16ই জুন মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির বিটের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন, একটা মিটিং করেছেন এবং সেই মিটিংয়ে তিনি একটা ভাইটাল কথা বলেছেন। আপনারা জানেন যে 2007 সালে 1/11-এ তিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং তখন তার উপরে শারীরিক নির্যাতন করা হয়েছিল। সেনাবাহিনীর কিছু সদস্য তাকে এমন ভাবে নির্যাতন করেছিল যে তার পেছনের মেরুদণ্ডের হাড় ভেঙে গিয়েছিল। তিনি নিজেই সেটা বলেছেন। এবং তারপরে যেটা হলো যে তার সেই চিকিৎসাটা ঠিকমতো হয় নাই এবং তিনি গতকাল যেটা বললেন সেটা হলো যে এখন আমি চাইলেই তো প্রতিশোধ নিতে পারি, কারা এটা করেছে, কারা আমাকে নির্যাতন করেছে, কিন্তু প্রতিশোধ নিলে তো আমার হাড় জোড়া লাগবে না বা ব্যথা কমবে না। এবং এ কারণে তিনি বলছেন যে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে এবং তিনি তার নেতাকর্মীদেরও এই মেসেজটা দিতে চান সাংবাদিকদের মাধ্যমে। ফেয়ার এনাফ। তো এখন কথা হলো যে বাংলাদেশে বর্তমানে কারাগারে কি চলছে। বাংলাদেশে শোন অ্যারেস্ট আতঙ্কের বাইরেও যারা কারাবন্দী রয়েছে, তাদের চিকিৎসার নামে কি চলছে আমি খোঁজ নিয়ে জেনেছি। এখন যেটা হয় যে অনেক জেলে যারা আছেন তাদের আত্মীয় স্বজন আমার সাথে যোগাযোগ করেন, যাদের বিভিন্ন ক্রনিক ডিজিজ আছে, বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে এবং অনেক বয়স্ক বন্দী রয়েছেন, তাদের ডায়াবেটিস স্বভাবতই একটু কমপ্লিকেটেড, তারা কেউ ঠিকমতো ডায়াবেটিসের চিকিৎসা পাচ্ছেন না। সাংবাদিক মোজাম্মেল বাবু, তিনি প্রোস্টেট ক্যান্সারের জন্য অপারেশন করে এসেছিলেন। প্রোস্টেট ক্যান্সারের পর একটি দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়া থাকে, কেমোথেরাপি থাকে, আরো অনেক ধাপ থাকে। সেই চিকিৎসা তিনি ঠিকমতো পাননি। সাংবাদিক শ্যামল দত্ত, তিনি স্লিপ অ্যাপনিয়া সহ নানান জটিল রোগে ভুগছেন, ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না। মানবাধিকার কর্মী
শাহরিয়ার কবির, তিনি প্রবীণ সিনিয়র রেসিডেন্ট, অনেকগুলো অসুখে ভুগছে। তাকে মানে কোনো লিগ্যাল প্রসিডিংস ছাড়া তাকে মিথ্যা মামলায় আটকিয়ে রাখা হয়েছে। আমির হোসেন আমু, আওয়ামী লীগের সিনিয়র লিডার এবং অত্যন্ত সম্মানিত একজন রাজনৈতিক নেতা, তাকে এই বয়সে মিথ্যা মামলায় কারাগারে ঢুকতে হচ্ছে এবং তার চিকিৎসাও ঠিক মতো হচ্ছে না। আমাদের ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, আমি খবর পেলাম যে তিনি যখন কারাগারে ছিলেন তখন তার স্ত্রী মারা গেছে এবং তারপর থেকে তিনি শারীরিকভাবে তো তার অনেকগুলো জটিলতা আছে, তিনি মানসিকভাবেও অনেক জটিলতায় ভুগছেন, মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং তার আচরণগুলো মানে ইট নিডস ট্রিটমেন্ট, সোজা কথায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আবুল বারাকাত সব মামলায় জামিন পেলেন, শোন অ্যারেস্ট। প্রাক্তন বিচারপতি খায়রুল সাহেব সব মামলায় জামিন পেলেন, শোন অ্যারেস্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর শিবলি রুবায়াত দুদকের মামলায় আটক আছেন, কোনো কোনো ডেভেলপমেন্ট নাই। আমি বুঝতে পারি না যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে আটক আছেন, বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষকরা কি করছেন? তারা কি রাজনৈতিক প্রতিহিংসা প্রতিশোধ নিচ্ছেন? ডক্টর কলিমুল্লাহ, তিনি জামিন পেলেন, এখন তিনি বেরিয়েছেন কিনা এখন পর্যন্ত আমি খবর পাইনি। তো এই যে শোন অ্যারেস্ট, এই যে আইনকে আটকে রাখা, চিকিৎসা বঞ্চিত করা, এটা কি রাজনৈতিক প্রতিহিংসা নয়? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যে বলেন প্রতিহিংসা নেওয়া যাবে না, সারা দেশে তৃণমূল থেকে একদম সর্বোচ্চ পর্যায় পর্যন্ত বিএনপির নেতা কর্মীরা যেভাবে প্রতিহিংসা প্রতিশোধের আগুনে জ্বলছে এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের জীবন ধ্বংস করে দিচ্ছে, কারাগারে চরম নির্যাতন চালাচ্ছে, সেটার ব্যাপারে কি বলবেন? এটাই কি বিএনপি রাজনীতি? মুখে সুন্দর সুন্দর কথা বলবে কিন্তু কাজে তার সম্পূর্ণ বিপরীত। ডাক্তার দীপুমণি 24 সালের জুলাই মাসে তার ব্যাংককে যাওয়ার কথা ছিল, সব প্লেন টিকিট বুকিং, হোটেল রিজার্ভেশন, হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট সব নেওয়ার কথা ছিল। তার একটা ক্যান্সার সাসপেক্ট করছিল, খবর নিয়ে দেখলাম যে সেই ট্রিটমেন্টের কোনো ফলো আপ নেই। তাহলে এগুলো প্রতিহিংসা নয় তো কি? শোন অ্যারেস্টের নামে কি চলতেছে? এই জায়গা থেকে সরকারের বেরিয়ে আসা উচিত, কারণ ইতিহাস বড় নির্মম। বাংলাদেশে ডক্টর ইউনূস যে ধারাটা চালু করে গেছে প্রতিশোধের, প্রতিহিংসার, এবং বিএনপি এসে সেই ধারাকে আরো বেগবান করেছে, এটা ভবিষ্যতের জন্য কোনো মঙ্গলজনক বার্তা বয়ে আনে না। গতকাল 16ই জুন সংবাদপত্রের জন্য কালো দিবস বলা হয়, কারণ 1975 সালের 16ই জুন বাকশাল সিস্টেমের অধীনে সব পত্রিকাকে বাতিল করে 4টা পত্রিকা জাতীয়ভাবে সরকারিভাবে চালু করা হয়েছিল। এটা আসলে সমাজতন্ত্রের একটা পার্ট। যারা সমাজতান্ত্রিক ব্যবস্থায় যায় তারা সাধারণত এই মিডিয়াকে স্টেট কন্ট্রোল করেন, কিন্তু বঙ্গবন্ধু সরকার এটা নিশ্চিত করেছিলেন যে কোনো সাংবাদিক যেন চাকরি না হারায় বা তার একটা বিকল্প কর্মসংস্থান করেছিলেন, এবং সেই সময় সেই প্রত্যেকটা সংবাদপত্রের স্বাধীনতা ছিল। আজকে বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা কোথায়? ডক্টর ইউনূস এসে সব গণমাধ্যমের দখল নিয়েছিল, মালিকদের হটিয়ে দিয়ে প্রত্যেকটা গণমাধ্যম আপনি খোঁজ নেন, 90% সব গণমাধ্যম দখল করা হয়েছে। আজকে বাংলাদেশের সত্য কথা বলা যায় না। বাংলাদেশের সত্য কথা বলা যায় না বলেই আজকে আমাদের মতো মানুষ এই ইউটিউবে কথা বলছে, এবং আমরা চেষ্টা করি, আমি পার্সোনালি চেষ্টা করি সর্বোচ্চ সত্য তথ্যটা দেওয়ার জন্য, তারপরেও আমার ভুল হয়। আমি 5 to 10% টাইম আমি যে তথ্যটা দিই পরে দেখা যায় যে ওই তথ্যটা ঠিক হচ্ছে না। তাহলে আপনি 16ই জুন সংবাদপত্রের জন্য কালো দিবস বলেন, কিন্তু এখন আমরা কোন রং ব্যবহার করব গণমাধ্যমের স্বাধীনতা বোঝাতে? ডার্ক ব্ল্যাক, এর চেয়ে কালো তো হতে পারে না। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। দীর্ঘ 16 মাস যে বৈঠকটার জন্য
বিশ্ব অপেক্ষা করছে। তার নির্ধারিত সময় ছিল 45 মিনিট। মানে আমি বলতে চাইছি, ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর যে সাইডলাইন বৈঠক G7 আজকে রাতের দিকে হওয়ার কথা, ঠিক এই মুহূর্তে এখন যেটা খবর পাওয়া যাচ্ছে, বৈঠকের নির্ধারিত সময় ছিল 45 মিনিট। মোদী সেটাকে কেটে 25 মিনিট বাদ দিয়ে দিয়েছেন। তিনি 20 মিনিট বরাদ্দ করেছেন। কারণ হিসেবে দেখানো হয়েছে তার তড়িঘড়ি দেশে ফেরা উচিত, মানে দরকার, কারণ দেশের মধ্যে নানান সমস্যা রয়েছে, সেই জন্যই তাকে দেশে ফিরতে হবে। অতএব তার প্লেন ধরার তাড়ার জন্য তিনি 45 মিনিট সময় দিতে পারবেন না, মাত্র 20 মিনিটেই বৈঠক শেষ করতে হবে। এইটা মার্কিন যুক্তরাষ্ট্রের যারা প্রতিনিধি আছে বিদেশ মন্ত্রকে, তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে ট্রাম্পকে চাপ দেওয়া। 25 মিনিট এ তো আর আমাদের এমনি নর্মাল ফ্লাইট নয় যে টাইমেই ছাড়বে। আর এ তো হাই স্পিড প্লেন, আমাদের সাধারণ প্লেনের মতো নয় 800 কিলোমিটার পার আওয়ার যাবে। এতে 1100-1200 কিলোমিটার পার আওয়ারে দৌড়ায়। তো যাই হোক, এখন এটা জানার পর মার্কিনীদের পক্ষ থেকে একটা শোরগোল পড়ে যায় যে ভারতের প্রধানমন্ত্রী ইউএস প্রেসিডেন্টের বৈঠকের সময়কে কাটছাঁট করছে। রীতিমতো শোরগোল পড়ে গেছে G7-এও। অনেকেই মুচকি মুচকি হাসছেন, অনেকেই অবাক হচ্ছেন, কেউ আর গোঁপে তা দিচ্ছেন, দেখ কেমন লাগে। কারণ কাউকে তো উনি অপমান করতে ছাড়েননি। আর যে প্রত্যেককে যে অপমান করেছেন, জেলেনস্কি থেকে শুরু করে উনি পুতিন আলাস্কার বৈঠকে ডেকে মাথার ওপরে F-35 চক্কর লাগিয়েছেন নিজের শক্তি দেখানোর জন্য। পুতিনকে করেছেন, জেলেনস্কিকে করেছেন, আমাদের ইতালির প্রাইম মিনিস্টার জর্জিয়া মেলোনি, তাকে বলেছেন গায়ে পড়া মেয়ে ছেলে। এই কোনো ভদ্র সভ্য দেশের একটা রাষ্ট্রপ্রধান আর একটা রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রে ব্যবহার করা যায় কিনা এই শব্দ, আপনারাই ভেবে দেখুন। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো সম্পর্কে উনি বলেছেন ওনার স্ত্রী তো ওনাকে রাতে পেটায়, উনি বলেছেন। জাপানের প্রধানমন্ত্রীকে হোয়াইট হাউসে ডেকে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যে প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু আমরা পরমাণু বোম ফেলেছিলাম। সুতরাং আমেরিকা পারে না এমন কিছু নেই, বেশি বেগরবাই করবেন না। এই যে সবার প্রতি রাগ। তারপর কানাডার একে ট্রুডোকে যখন থাকাকাল বলেছিল কানাডা আমি দখল করে নেব, নানান ধরনের রাগ। এই পঞ্জীভূত রাগের একটা বহিঃপ্রকাশ, যেটা কানা ঘুষো আমাদের মোদিজির কাছে এসছিল, মোদিজি একটা স্ট্রোকে তার সকলের জবাব দিয়ে দিয়েছেন যে তুমি আমেরিকা হতে পারো, নাম্বার 1 হতে পারো, আমার কাছে তোমার 2 শিক্ষার দাম নেই, 2 শিক্ষার দাম নেই তোমার। আমাদের নির্ধারিত বৈঠক 45 মিনিটে কেটে আমি 20 মিনিট করে দিলাম। তোমার দাদাগিরি এবার আমি ছোটাবো। আসলে পাওয়ার শিফটিং হচ্ছে, এটা মানতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প, তার এখানে বিধছে। অথচ ভারতকে ছাড়া উপায় নেই, কারণ মিড টার্ম ইলেকশন জিততে গেলে তাকে ভারতের সমর্থন পেতেই হবে। আর ভারত ভাবছে মিড টার্ম ইলেকশনটা কোনো রকমে কাটিয়ে দিই, তারপর এটা দেখা যাবে।
কারণ এই অবস্থার প্রেক্ষিতে এখন হইচই পড়ে গেছে পুরো G7-এ। ওই জন্য বললাম, কোনো রাষ্ট্রনায়ক মিচকি হাসছেন, কেউ গোপে তা দিচ্ছেন, কেউ আবার গালে হাত দিয়ে ভাবছেন, নানান রকম প্রতিক্রিয়া হচ্ছে। সব থেকে ভালো প্রতিক্রিয়া দিয়েছেন আমার জর্জিয়া মেলোনি। তিনি খবরটি শোনার পর ঘরে ঢুকে নাকি দরজা বন্ধ করে অট্টহাস্য হাসেন, শোনা যাচ্ছে। এসব খবর উড়ো উড়ো আসছে বিদেশ মন্ত্রক মারফত, আর সব খবরই লিক হয়, যারা লিক করে তারা লিক করে দেয়। এখন এইটা যদি ঘটনাটা ঘটলো, এই যে 25 মিনিট যে বাড়তি কাটা গেল, এটা তো ট্রাম্পের নাক কাটার সমান। তোমাকে পুরো বেইজ্জত করে ছেড়ে দিলাম সারা বিশ্বের সামনে। অথচ এই আমাদের ভারতবর্ষ কিন্তু G7-এর মেম্বার নয়, তিনি অতিথি। এবং শুরু থেকে ট্রাম্পের মানে প্রতি তার যে মনোভাব, সেই মনোভাবটা দেখেই ট্রাম্প বুঝে গেছেন যে এখানে এত তাড়াতাড়ি চানা গলবে না। তাই প্রথম যে ছবিটা আপনারা দেখেছিলেন, এক কোণে দাঁড়িয়ে ট্রাম্প শুকনো মুখে এদিক পানে চেয়ে রয়েছেন উদাস দৃষ্টিতে। একটা মানুষের বুকের পাটা কতটা থাকতে পারে, তিনি G7-এর বৈঠকে ফ্রান্সের বুকে দাঁড়িয়ে যারা উদ্যোক্তা গোষ্ঠী G7-এর, তাদের যে সব থেকে বড় শক্তি, তার বৈঠককে 25 মিনিট কেটে দিলেন, কোনো উত্তর দিতে পারবেন না। ট্রাম্প বাহাদুর কোনো উত্তর দিতে পারবেন না, কারণ তিনি সারা পৃথিবীর লোককে অপমানিত করেছেন, তাদেরকে পায়ের তলায় দাবিয়ে রাখার চেষ্টা করেছেন, মাদুরোকে তুলে এনেছেন, একে বাইডেন প্রশাসন এতে ঝামেলাটা লাগিয়ে দিল ইউক্রেন রাশিয়ায়, সেখানে গন্ডগোলটা করলো, যেটা এখন বহমান আছে মানে ট্রাম্পের কল্যাণে। কিন্তু ট্রাম্প বেরোতে চাইলেও ইসরায়েল বেরোতে দেবে না, কারণ ইসরায়েলের শক্তি হচ্ছে এইটাই যে আমেরিকাতে তাদের যত স্থপতি রয়েছে এবং বিগ শটগুলো, বিগ কোম্পানিগুলো যেগুলো রয়েছে, যত বিগ কোম্পানি আপনি বলুন, সব কিন্তু হচ্ছে ইসরায়েলের। যদি এক এক করে ইসরায়েল সরাতে শুরু করে আগামী 2 বছরের মধ্যে, তাহলে পরে কিন্তু ট্রাম্প বাহাদুরের অবস্থা, আমেরিকার অবস্থা খারাপ। ট্রাম্প বাহাদুর তো সাময়িক আছেন, যে 4 বছর বাদে আবার অন্য কেউ আসবে, তার অবস্থা মানে আমেরিকার অবস্থা খারাপ। এদিকে একটা ছোট ঘটনা ঘটেছিল, যেটা আমি উল্লেখ করতে ভুলে গেছিলাম। কাল যখন এইসব ওই সেনাপ্রধানদের সঙ্গে মিটিংয়ের পর যখন শেষ হয়ে যায়, লাঞ্চের আগে মিটিং যখন শেষ হয়ে যায়, তারপরে উনি রওনা হওয়ার ঠিক আগে বেঞ্জামিন নেতানিয়াহুর ফোন আসে। নেতানিয়াহুর সঙ্গে তার একটা দীর্ঘ কথাবার্তা হয়। কি কথাবার্তা হয়েছে তা তো জানা যায়নি। সম্ভবত নেতানিয়াহু এই ট্রাম্প মানে বৈঠক থেকে ট্রাম্প মোদির বৈঠকের পর ট্রেনে চড়ে ভারতবর্ষে আসার পর হয় তিনি আবার ইসরায়েল যাবেন, অথবা নেতানিয়াহু দেখবেন খুব শিগগিরই ভারতবর্ষে আসবে। মানে আমেরিকাকে প্যাচে ফেলা কি করে যায় আরো, তার জন্য নেতানিয়াহু তার বিশ্বস্ত বন্ধু ভারতের প্রধানমন্ত্রীর দ্বারস্থ হবেন। এবং খুব একটা অবাক হবেন না যদি দেখেন 2-3 বছরের মধ্যে মানে ওই আমেরিকান কোম্পানিগুলো, সে আপনার হোয়াটসঅ্যাপ থেকে, ফেসবুক থেকে, ইউটিউব থেকে শুরু করে, তারপরে তো আপনার ইউচার্ট ফিউচার যা যা আছে, সব কিন্তু হচ্ছে ওই ইসরায়েলের। 2-3 বছরের মধ্যে হয়তো ভারতবর্ষে শিফট করে দিতে পারে।
তাহলে আমেরিকা খোকলা হয়ে যাবে। মানে আমেরিকাকে ভেতরে ভেতরে খোকলা করে দাও, ভেতরে ভেতরে মানে একদম একই তো ঋণের চাপ, তারপর একেবারে ভেতরে ভেতরে খোকলা করে দাও। এটা হয়তো ভবিষ্যতে হতে পারে। আজকে আমি বলে দিলাম, এটা ভবিষ্যতে মিলিয়ে নেবেন যেটা এটা হতে চলেছে। নরেন্দ্র মোদী এত তড়িঘড়ি এইরকম বড় সিদ্ধান্ত নিতে পারতেন না। নিশ্চয়ই ভেতরে ভেতরে অনেক বড় খেলা চলছে, এবং সেটা হবে ট্রাম্পের নাকের ডগায় হবে, এবং নাকটা একবার কাটা যাবে। তবে কি হয় দেখা যাক, মিটিংটাই কি হয় সেটাই বা দেখা যাক। এখন 20 মিনিটের মিটিংটা যদি এখন 10 মিনিটে শেষ করে দেন, সেটাও অসম্ভব হওয়ার কিছু নেই। মানে কোনো কিছু অবাক হবেন না। এখন মোদি যেভাবে চালিয়ে খেলছেন, 4-6 মারছেন, কোনো কিছুই অবাক হওয়ার কিছু নেই। সংসদে একটা মেয়ে ইংরেজিতে কথা বলছে, কিন্তু আপনি হাসছেন কেন? সবাই হাসাহাসি করছেন। আচ্ছা বলুন তো, সে যতটুকু ইংরেজি বলেছে সেটা কি আমরা সবাই বলতে পারি? সে তো সাহস করেছে, থ্রো করেছে, তাই না? ধরেন এই যে গোলাম মাওলা রনি, গোলাম মাওলা রনি তো তার পর্যায়ে যারা সমাজে প্রতিষ্ঠিত, তার মধ্যে সবচেয়ে বেশি পড়াশোনা করা, আমি তো তার চেয়ে বেশি পড়াশোনা করা লোক দেখি না। যদিও গোলাম মাওলা রনি আম, তার পড়াশোনা হলো ইসলামের ইতিহাস কেন্দ্রিক। ফলে ইসলামের ইতিহাস কেন্দ্রিক পড়াশোনা করাতে গোলাম মাওলা রনি পরিপূর্ণ মানুষ হতে পারলো না, কিন্তু তারপরও তাকে আমি অনেক সুনাম করি। সে কিন্তু বাংলাদেশে যারা তার পর্যায়ে প্রতিষ্ঠিত এদের মধ্যে সবচেয়ে বেশি পড়াশোনা করে। এই গোলাম মাওলা রনি যখন ভিডিও করে, সে মাঝে মাঝে ইংরেজি বলার চেষ্টা করে। আজ পর্যন্ত তার কোনো ভিডিওতে আমি একটা ইংলিশ ফ্রেজিং শুদ্ধ হতে দেখি নাই, প্রত্যেকটাতে ভুল করে। যদি গোলাম মাওলা রনি প্রতিটা ফ্রেজিং এ ভুল করে, তাহলে সমাজে সার্বিকভাবে ইংরেজি বলার অবস্থানটা কোথায়? বাংলাদেশে ইংরেজি বলা ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারে একমাত্র, আমি যতদূর দেখেছি, যারা ঢাকার ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে পড়ে। কিন্তু এই বাচ্চা কাচ্চাদের তো একটা সীমাবদ্ধতা আছে, তাই না? ধরুন আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিল, রজার খলিল কিংবা খলিলুর রহমান, ডক্টর খলিলুর রহমান, তার ইংরেজি দেখেন। ফরেন মিনিস্ট্রিতে একটা মানুষ যখন ইউএন সিস্টেমে চলে যায়, কাজ করতে যায়, চাকরি করতে যায়, এই পুরো ফরেন মিনিস্ট্রির কিন্তু আর কোনো অর্জন নাই। যদি একটা ছেলে বা মেয়ে ভালো ইংরেজি কথা বলতে পারে, আর কিচ্ছু না। এইটা হলো তার সর্বোচ্চ অর্জন আমাদের কনটেক্সটে। আপনি খলিল সাহেবের ইংরেজি আমি যতটুকু দেখেছি, আমি তো দেখলাম যে তার কোনো উন্নতি নেই স্পিকিং এ। আমাদের অনেক অফিসার আছে যারা ইউএন সিস্টেমে কাজ করে, তারা তার চেয়ে অনেক ভালো ইংরেজি বলতে পারে। চিন্তা করুন তো, খলিল সাহেব যদি এত বছর 30-40 বছর ইউএন সিস্টেমে থেকে ইংরেজিটা শিখতে না পারে বলা, খলিল সাহেবের সিবিতে লেখা আছে উনি কি পাবলিকেশনের সাথে ইউএন এর জড়িত ছিলেন। হ্যাঁ, ইংরেজি জানেন না এটা বলবো না, কিন্তু ইংরেজিতে তো উনি কথা বলতে পারেন না, অন্তত ফ্লুয়েন্ট না। তো যে দেশের পররাষ্ট্রমন্ত্রী ইংরেজিতে ফ্লুয়েন্ট না, সেই দেশের সংসদে যদি একটা মেয়ে দাঁড়িয়ে সাহসের সাথে একটা ইংরেজি থ্রো করে, সেটা কি আমাদের সেটা নিয়ে হাসাহাসি করা উচিত? জাতীয়ভাবে আমরা কিন্তু ইংরেজি বলাতে দুর্বল। পাকিস্তান, ভারত আমাদের চেয়ে ইংরেজি বলাতে এগিয়ে আছে। আমার মনে হয় এর কারণ হলো পাকিস্তান এবং ভারতে, বিশেষ করে ভারতে বিভিন্ন স্টেটে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ থাকাতে ওদের একটা কমন ল্যাঙ্গুয়েজ লাগে, সেটা ইংরেজি। তবুও আমি দেখেছি যে পশ্চিমবঙ্গের বাঙালিরাও কিন্তু ইংরেজিতে রিলেটিভলি ইন্ডিয়ান অন্যান্য স্টেটের মানুষদের চেয়ে ইংরেজি বলায় দুর্বল। তার মানে আমি হয়তো ধরে নিচ্ছি যে বাঙালি হিসাবে আমরা ভাষা শিক্ষা কিংবা ভাষা ব্যবহারে বলাতে, বিশেষ করে ইংরেজি বলাতে জাতীয়ভাবে আমরা অত্যন্ত দুর্বল। বাংলাদেশের ফরেন মিনিস্ট্রিতে গোটা 10-15টা ছেলে মেয়ে পাবেন যারা হয়তো একটু কথাবার্তায় ভালো। বাকিগুলোর কি অবস্থা? ওরাও তো তোতলায়, ইংরেজি বলতে পারে না, লেখাপড়া নাই।
যেখানে ফরেন মিনিস্ট্রির এই অবস্থা, অন্যান্য মিনিস্ট্রির যারা কর্মচারী, অফিসার ইত্যাদি নামে আছে তাদের কি অবস্থা? সামগ্রিকভাবে সমাজের ইংরেজি বলার অবস্থাটা কি? হ্যাঁ, মিলিটারি অফিসাররা ভোং ভাং ইংরেজি কিছু বলতে পারে, কিন্তু এটা অতি দুর্বল ইংরেজি, অতি দুর্বল, অতি দুর্বল ইংরেজি। সেই জায়গায় সংসদে একটা মেয়ে ইংরেজি বলেছে, আমি তো এটাকে মোটামুটি ভাওয়া দেই, তার গলা ভালো, থ্রো ভালো, সাহস আছে, স্মার্ট, এটাকে ভাবা দিবেন না? বরঞ্চ যারা যেখানে ভালো করে তাদেরকে আসলে আমার মনে হয় কথা বলতে দেয়া উচিত। বিশেষ করে আমাদের ইংরেজি বলা, ইংরেজি শেখা অনেক দরকার। আমি সচিবালয়ে গিয়েছি, অনেকবার দেখেছি যে বিদেশিরা আসলে মন্ত্রী সচিবকে দিয়ে কথা বলায় সচিবের যে কি অবস্থা। আপনি যদি পাবলিক সার্ভিস করেন, অর্থাৎ পাবলিক সার্ভেন্ট যারা, তারা যদি ইংরেজিতে কমিউনিকেট না করতে পারে, আমরা বলি পৃথিবীটা একটা গ্লোবাল ভিলেজ, তাহলে আপনি বাইরের পৃথিবীর সাথে কিভাবে কমিউনিকেট করবেন? আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের কথা চিন্তা করেন তো, আমরা তো বুঝতে পারি যে উনি কোন পর্যায়ের ইংরেজি বলতে পারেন। হ্যাঁ, প্রধানমন্ত্রীর জন্য ইংরেজি জানা বলা মোটেই বাধ্যতামূলক নয়, কিন্তু তার পররাষ্ট্রমন্ত্রী যদি খলিল হয় তখন তো তাকে ইংরেজি বলাটা আসলে জানতে হবে। আপনার যদি পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব হয়, আপনাকে ইংরেজি জানা বাধ্যতামূলক, অথবা আপনাকে অনেক উঁচু পর্যায়ের আপনার প্রধানমন্ত্রী হতে হবে, যেমন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার মতো সিক্সথ ফিফথ সেন্স থাকতে হবে, ওনার মতো বুদ্ধি থাকতে হবে, ওনার মতো আপনার শার্প ব্রেইন থাকতে হবে। তা আমরা কি সেটা মানে স্বাভাবিকভাবে, আমি তুলনাটা করছি আসলে ইংরেজি ভাষা নিয়ে আপনারা যে ধরনের হাসি তামাশা করছেন একজন এমপি, সেটা বলতে গিয়ে বলছি। তা আমরা কি সেটা আশা করতে পারি শেখ হাসিনার যে শার্পনেস আছে সেটা তারেক রহমানের কাছ থেকে? তার মানে হলো যে তারেক রহমানকে ইংরেজি জানতেই হবে, নতুবা ওনার ফরেন মিনিস্টারকে জানতে হবে। আবার শেখ হাসিনা যে পর্যায়ে গেছেন সেখানে ওনার ফরেন মিনিস্টারকে ইংরেজি অতটা না জানলেও চলবে। আমি অবশ্য এসব কথা বলা মানায় না, কারণ আমি নিজে তো ভাষায় অতি দুর্বল। আমার ইংরেজির দশাটা কি? খুবই খারাপ। খারাপ হলো আমার অবশ্য নিজের পক্ষে একটা কৈফিয়ত আছে, সেটা হলো যে আমি যেটা পাবলিকলি করে দেখিয়েছি, যেটা নিয়ে আজকে অবশ্য ব্লুমসডেতে আরেকটা লেকচার দিয়েছি, অর্থাৎ আমি যে ইউলিসিস উপন্যাসের 12 অধ্যায় অনুবাদ করে দেখিয়েছি যেই পর্যায়ে, সেইটা আপনি যদি ওই বিষয়টা বোঝেন, এই উপন্যাস সম্পর্কে আপনার জানা থাকে, তাহলে আপনি এটা আমার সম্পর্কে অ্যাসিউম করতে পারেন যে এই ভারত উপমহাদেশ অর্থাৎ 32 কোটি বাংলাদেশির বাংলাভাষীর মধ্যে আমাকে আপনি 1 নম্বর ইংরেজি ভাষা পারদর্শী ধরে নিতে পারেন, অর্থাৎ রিডিংয়ে এবং কম্প্রিহেনশনে, আন্ডারস্ট্যান্ডিংয়ে। আমার ইংরেজি বলা তো অতিশয় দুর্বল, যদিও ঢোল পিটাইতে হয়। আমি যে গভীরতায় কোনো ইংলিশ কনভারসেশনে একজন বিদেশিকে নিতে পারবো, সেটা অবশ্য বাংলাদেশে, অন্তত বাংলাদেশে, পশ্চিমবঙ্গের কথা জানি না, বাংলাদেশে আমার পর্যায়ে একজনও নাই। আমি ডক্টর কামাল হোসেনেরও ইংরেজি বলা বিদেশে দেখেছি। তো ডক্টর কামাল হোসেন যদি আমার পর্যায়ে না থাকে, তাহলে বুঝতে পারছেন পাকিস্তান আমলের মানুষ। হ্যাঁ, তাহলে বাকিদের অবস্থাটা তা তো বুঝতেই পারছেন। হ্যাঁ, আপনি হয়তো রাগ করছেন, হারুন সাহেব নিজের কথা বলে দিল, কিন্তু আমি যেই এক্সাম্পলটা দিলাম যে আমি যে ইউলিসিস উপন্যাসের 12 অধ্যায় যেইভাবে যেই সাফল্যের সাথে অনুবাদ করেছি, সেইটা যদি আপনি বোঝেন, তাহলে আপনি এটা আপনি ওই আমার এই অ্যাসাম্পশনটাকে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন না, যে না, আপনি বিরক্ত হতে পারেন কিন্তু চ্যালেঞ্জ করতে পারবেন না পাবলিকলি। আপনাকে ওইটা মানতে বাধ্য হবে যে না, এই কাজটা যে পারে এই 32 কোটি মানুষের মধ্যে সে সবচেয়ে ভালো ইংরেজি পারে। কিন্তু আমার ইংরেজি তো দুর্বল, অন্তত 2 মিনিট 4 মিনিটে তো আমি ওপেন আপ করতে পারি না। সুতরাং যারা ইংরেজি বলে তাদেরকে উৎসাহ দিন এবং লেখাপড়ায় আগ্রহী করুন মানুষকে। আমার যে যোগ্যতা নাই, সেই যোগ্যতা আরেকজনের থাকলে হিংসা না করে উৎসাহ দিন। ছোটদের উৎসাহ দিন, বড়দের উৎসাহ দিন। আমাদের অনেক বেশি ইংরেজি বলা লোক দরকার, বিশেষ করে পাবলিক সার্ভিসে, অর্থাৎ যারা পাবলিক সার্ভেন্ট, পিএসসিতে এবং ইয়েতে। এই যে আমরা যে ইয়েগুলা করি, 2 বছর 2.5 বছর 3 বছর ট্রেনিং দেই না বিভিন্ন জায়গায়, ফরেন সার্ভিস একাডেমিতে ট্রেনিং দেই, পিএটিসিতে ট্রেনিং দেই,
এই জায়গাগুলোতে আমাকে যদি কর্তৃত্ব দেয়া হয়, আমি সব সাবজেক্ট বাতিল করে দিব, কিচ্ছু পড়াশোনা নাই। 4 মাসের কোর্স হলে 4 মাসে আমি ছেলে মেয়েদের একটা টার্গেট দিব যে ইংরেজি বলা শিখে বের হয়ে আসতে হবে, আর কোনো সাবজেক্ট কিচ্ছু পড়ার দরকার নেই। মানুষ কিন্তু শিক্ষিত হয় কিভাবে জানেন? আপনি তাকে পড়াটা শিখিয়ে দিবেন, বাকিটা সে পড়ে নিবে, এইভাবে শিক্ষিত হয়। কিন্তু আপনি একটা কোর্স ধরিয়ে দিলেন, তারপরে এটা পড়িয়ে পরীক্ষা নিলেন, এই শিক্ষা আপনি কত দূর একজন মানুষকে শিক্ষিত করবেন? বেশি দূর আপনি শিক্ষিত করতে পারবেন না। সেটা বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ করে, সেটা ঠিক আছে, একটা নীতিমালার মধ্যে থাকতে হয়। কিন্তু উন্মুক্ত পড়াশোনার ক্ষেত্রে এই পদ্ধতিতে কাউকে শিক্ষিত করা যায় না। কে কত বই পড়বে, কে কত শিক্ষিত হবে, এটা পরিপূর্ণভাবে মানুষের চিন্তার উপর নির্ভরশীল, এবং আপনি তাকে কতটা মানুষ করেছেন সেটার উপর নির্ভরশীল। কিন্তু আমাদের যে ইংরেজিতে কথা বলা লোক দরকার, মানে ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রছাত্রীদের মতো না, সত্যিকারের ডেপথে গিয়ে আপনার ইস্যু, আপনার প্রয়োজনীয়তা, এগুলা যদি আপনি বুঝাতে না পারেন, তাহলে আপনি বিদেশিদের সাথে কিভাবে কমিউনিকেট করবেন, কিভাবে আপনি বাংলাদেশকে উন্নত করবেন? একটা চিঠি গত মাসের 28শে মে লন্ডনের প্রখ্যাত সলিসিটার ফার্ম ডাউটি স্ট্রিট চেম্বারের বিখ্যাত ব্যারিস্টার স্টিফেন পাওয়েল কেসি তিনি দিয়েছিলেন। এ খবর আপনারা জেনে গেছেন ইতিমধ্যে। আর সেই চিঠিকে ঘিরে ঢাকায়, লন্ডনে, নিউ ইয়র্কে এবং আন্তর্জাতিক মানবাধিকার মহলে শুরু হয়েছিল নতুন রাজনৈতিক আইনি বিতর্ক। এ পর্যন্ত ঘটনা আপনারা জানেন, কিন্তু তারপর কি হলো? সংবাদ মাধ্যমে বিষয়টি নিয়ে আর কোনো আলোচনা তারপর অন্তত আমার নজরে সেভাবে আসেনি। তাহলে কি বিষয়টির সেখানেই ইতি, নাকি পরবর্তী ঘটনা আরও কিছু ঘটেছে বা ঘটতে চলেছে? এই বিষয়টি নিয়ে এখনকার প্রতিবেদন। জটিল আইনি বিষয়, কিন্তু বিষয়টি জননেত্রী শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে। তাই দয়া করে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং আলোচনা শেষে আপনার মতামত দেবেন। নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। চিঠিটা পাঠানো হয়েছে গত মে মাসের 28 তারিখে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর OHCHR পাঠিয়েছেন লন্ডনের খ্যাতনামা সলিসিটার ফার্ম ডাউটি স্ট্রিট চেম্বার্স। আর চিঠির কেন্দ্রবিন্দুতে রয়েছেন কে? শেখ হাসিনা। প্রথম প্রশ্ন হলো, এটা কি শুধুই একটা আনুষ্ঠানিক আপত্তিপত্র, নাকি এর পেছনে আছে আরও বড় কিছু? এই চিঠি কি আসলে আন্তর্জাতিক আইনি লড়াইয়ের প্রথম ধাপ? এই চিঠির কি জবাব দিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন? দিয়ে থাকলে কি জবাব দিয়েছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলাদেশ সরকারের জন্য এর অর্থটা কি, এর মানে কি, এর উপরে কি প্রভাব? আজকের প্রতিবেদনে আমরা ঠিক সেটাই বুঝে নেব। প্রথমে একটু পুরনো কথায় আসি, চিঠিটা আসলে কি? সহজভাবে বলি, ডাউটি স্ট্রিটের চিঠিটা কোনো সাধারণ চিঠি ছিল না। এর আগে আমি আমার যে প্রতিবেদন করেছি এই বিষয়ে, সেখানে স্পষ্ট বলেছি এটা ছিল এক ধরনের আনুষ্ঠানিক আইনি আপত্তি, যার লক্ষ্য ছিল জাতিসংঘের মানবাধিকার দপ্তরের একটি রিপোর্টের নির্ভরযোগ্যতাকে চ্যালেঞ্জ করা। রিপোর্টটি কি ছিল আপনারা জানেন। গত জুলাই, 24 জুলাই অভ্যুত্থানে নিহতের সংখ্যা, জাতিসংঘের এই রিপোর্টে বলা হয়েছিল বাংলাদেশের জুলাই আগস্ট আন্দোলনের সময় প্রায় 1400 জন নিহত হয়েছেন। ডাউটি স্ট্রিটের দাবি, এই সংখ্যা অতিরঞ্জিত, অসঙ্গত এবং বাস্তব তথ্যের সঙ্গে মেলে না। কারণ অন্তর্বর্তী সরকার তাদের নিজস্ব অফিসিয়াল গেজেট, যেটা বেরিয়েছে জানুয়ারি 2025-এ, সেখানে মৃত্যুর সংখ্যা 834 বলে উল্লেখ করেছে। অর্থাৎ জাতিসংঘের 1400-র প্রায় অর্ধেক। আবার ছাত্র নেতৃত্বাধীন বৈষম্য বিরোধী আন্দোলনের নিজস্ব হিসাবেও সংখ্যাটি 650-এর আশেপাশে বলা হয়েছে। অর্থাৎ ফারাকটা বিশাল, সামান্য নয়। ডিউটি স্ট্রিটের যুক্তি,
বাংলাদেশের সরকারি হিসাব অনুযায়ী নিহতের সংখ্যা যেহেতু অনেক কম, তাই জাতিসংঘের রিপোর্টে যে মৃত্যুর সংখ্যা তুলে ধরা হয়েছে সেটি সংশোধন করা উচিত। অর্থাৎ চিঠির মূল উদ্দেশ্য ছিল একটাই, জাতিসংঘের রিপোর্টের ক্রেডিবিলিটি বা বিশ্বাসযোগ্যতাকে নিয়ে প্রশ্ন তোলা। এবার চিঠির মূল বক্তব্য কথাগুলো সংক্ষেপে বলি। ডাউটি স্ট্রিটের চিঠির কেন্দ্রীয় বক্তব্য ছিল তিনটি। প্রথমত, মৃত্যুর সংখ্যা সঠিক নয়। তাদের মতে ইউএন রিপোর্টে যে সংখ্যা দেওয়া হয়েছে সেটি প্রকৃত পরিস্থিতি প্রতিফলিত করে না। দ্বিতীয়ত, রিপোর্টটি সংশোধন বা প্রত্যাহার করা উচিত, অর্থাৎ শুধু আপত্তি জানানো নয়, তারা আনুষ্ঠানিকভাবে রিপোর্ট পরিবর্তনের দাবি তুলেছে। তৃতীয়ত, শেখ হাসিনার বিরুদ্ধে তৈরি হওয়া আন্তর্জাতিক ন্যারেটিভের বিরুদ্ধে একটা বড়সড় প্রতিরোধ গড়ে তোলা। অর্থাৎ এই চিঠির লক্ষ্য শুধু একটি সংখ্যার বিতর্ক নয়, এর পেছনে রয়েছে বড় রাজনৈতিক আইনি লড়াই। আর এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ সংখ্যার বিতর্কের ভেতরে আসলে আছে একটি বৃহৎ প্রশ্ন। প্রশ্নটা হলো, বাংলাদেশের জুলাই আন্দোলনের ঘটনাগুলো আন্তর্জাতিক মহলে কিভাবে বিবেচিত হবে, এবং সেই বিবেচনার ওপরেই ভবিষ্যৎ আইনগত, কূটনৈতিক, এমনকি হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত অবস্থানও প্রভাবিত হবে। এটা কি লিগ্যাল নোটিশ? আইনগতভাবে বললে এটাকে সরাসরি আদালতের ভাষায় লিগ্যাল নোটিশ বলা একটু জটিল, কারণ এটা কোনো মামলা শুরুর প্রচলিত নোটিশ নয়। এটা ছিল জাতিসংঘকে দেয়া একটা ফর্ম্যাল লিগ্যাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ আইনজীবীর মাধ্যমে পাঠানো আনুষ্ঠানিক দাবি ও আপত্তিপত্র। তবে বাস্তব অর্থে এর গুরুত্ব লিগ্যাল নোটিশের চেয়ে কম নয়, কারণ এ ধরনের চিঠি ভবিষ্যতের আইনের পদক্ষেপের ভিত্তি তৈরি করতে পারে, এবং সেই উদ্দেশ্যেই এই চিঠি পাঠানো। অর্থাৎ এটা হয়তো নিজে মামলা নয়, কিন্তু মামলা বা আন্তর্জাতিক অভিযোগের প্রস্তুতিমূলক ধাপ অবশ্যই এটা। জাতিসংঘ কি জবাব দিয়েছে এই চিঠির? এখানে আসে একটা গুরুত্বপূর্ণ মোড়। জাতিসংঘের পক্ষ থেকে সরাসরি এই চিঠির আলাদা কোনো আনুষ্ঠানিক জবাব দেয়া হয়নি, কিন্তু জাতিসংঘের মহাসচিবের যিনি মুখপাত্র স্টেফান ডুজারিক, সেই স্টেফান ডুজারিক গত 1 জুন এক সাংবাদিক সম্মেলনে, 1 জুন এই মাসেই, এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে স্পষ্ট করে বলেছেন, মানবাধিকার দপ্তরের রিপোর্ট নিয়ে তাদের সন্দেহ করার কারণ নেই। অর্থাৎ পরোক্ষভাবে হলেও জাতিসংঘ বলল তারা রিপোর্টের ওপর আস্থা রাখছে, এবং শেখ হাসিনার পক্ষ থেকে তোলা আপত্তির ভিত্তিতে তারা রিপোর্ট বদলানোর মতো কোনো কারণ দেখছে না। আর রাজনৈতিক ভাষায় বললে জাতিসংঘ ডাউটি স্ট্রিটের আপত্তি গ্রহণ করেনি। কেন এই চিঠি তাহলে এত গুরুত্বপূর্ণ? কারণ এর প্রভাব শুধু একটি রিপোর্টে সীমাবদ্ধ নয়। জাতিসংঘের রিপোর্ট যদি প্রতিষ্ঠিত হয় তাহলে ভবিষ্যতে তা কয়েকটি ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে শেখ হাসিনার বিরুদ্ধে। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন হবে, বাংলাদেশের বিচার ব্যবস্থার ওপর চাপ তৈরি হবে, এবং সেই চাপ তো তৈরি হয়েছে, কারণ মূলত জাতিসংঘের এই রিপোর্টের ভিত্তিতেই শেখ হাসিনার বিচার হয়েছে এবং বিচারে তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তারপর ভারতের কাছে প্রত্যর্পণ বা কূটনৈতিক আলোচনায়ও এর একটা গুরুত্ব থাকবে। মানবাধিকার সংগঠনগুলোর অবস্থান নির্ধারণ করতেও এই রিপোর্টের গুরুত্ব এসে যাবে। আর যদি ওই রিপোর্টের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ করা যায়, তাহলে উল্টোভাবে শেখ হাসিনার পক্ষে একটা বড় আইনি রাজনৈতিক সুবিধা তৈরি হতে পারে, যেমন বর্তমানের পক্ষে তেমন ভবিষ্যতের পক্ষেও। সেজন্যই ডাউটি স্ট্রিটের এই চিঠিটা নিছক প্রতীকী নয়,
এটা শেখ হাসিনার পক্ষে একটা বিরাট আন্তর্জাতিক স্ট্র্যাটেজিক মুভ। এরপর তাহলে কি হবে? জাতিসংঘ তো সরাসরি উত্তর দেয়নি। এখন প্রশ্ন তাহলে দাঁড়ায়, ডাউটি স্ট্রিটের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে? আমাদের কাছে কিছু খবর আছে, তবে সেই খবরের সবগুলোই এখনো সম্ভাবনার স্তরে, এখনো পাকাপাকিভাবে ঠিক হয়নি। এখানে কয়েকটি সম্ভাবনা আছে। প্রথম সম্ভাবনা জাতিসংঘের অন্য কাঠামোতে যাওয়া, মানে OHCHR এর কাছ থেকে সরাসরি জবাব যখন পাওয়া গেল না, তখন UN স্পেশাল র্যাপোর্টিয়ার্স সেখানে যাওয়া যায়। বিশেষ করে ন্যায্য বিচার, মানবাধিকার, অনুপস্থিতিতে বিচার বা মৃত্যুদণ্ড সংক্রান্ত বিশেষ র্যাপোর্টিয়ারদের কাছে অভিযোগ ইতিপূর্বেও তোলা হয়েছে, এখনও তোলা সম্ভব। এতে জাতিসংঘের ভেতরে একটা নতুন চাপ তৈরি হবে। দ্বিতীয় সম্ভাবনা, আন্তর্জাতিক মানবাধিকার কমিটিতে আবেদন করা যায়, এবং সেই সম্ভাবনাও রয়েছে। তারা যদি যুক্তি দাঁড় করাতে পারে যে শেখ হাসিনার ন্যায্য বিচার হয়নি, এবং তার প্রমাণ, একটা বড় প্রমাণ তো হিউম্যান রাইটসের, এই যে OHCHR এর, তাদেরই এই রিপোর্ট, এবং তারা যদি এটা যুক্তিটা দাঁড় করাতে পারে, তবে UN হিউম্যান রাইটস কমিটির মতো ফোরামে অভিযোগ তোলা হতে পারে। এখানে প্রধান দাবি হতে পারে ন্যায্য বিচার হয়নি, হাসিনার অধিকার ক্ষুণ্ণ হয়েছে, তার ন্যায্য বিচার পাওয়ার অধিকার ক্ষুণ্ণ হয়েছে, আর মৃত্যুদণ্ডের ঝুঁকি তার রাজনৈতিক প্রভাবের মধ্যে পড়ে গেছে। আর তৃতীয় সম্ভাবনাটা হলো ব্রিটিশ বা ইউরোপীয় কূটনৈতিক চাপ। এই ব্যাপারটার জন্যেই এখন চেষ্টা চলছে। ডাউটি স্ট্রিট এটা হলো যুক্তরাজ্য ভিত্তিক সলিসিটার ফার্ম, তাই তারা ব্রিটিশ কূটনৈতিক চ্যানেল বা মানবাধিকার ভিত্তিক সংস্থাগুলোর মাধ্যমে বিষয়টিকে আরও বড় পরিসরে তুলতে পারে। এখানে এই বড় পরিসর বলতে কি, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসও আছে। এখানে মূল লক্ষ্য হবে বাংলাদেশকে সরাসরি আঘাত না করে আন্তর্জাতিক চাপ তৈরি করা প্রথমত। আর চতুর্থ সম্ভাবনাটা কি, সংযুক্ত মানবাধিকার অভিযান। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ বা অন্যান্য আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে একটি বৃহত্তর ক্যাম্পেইন বিল্ড করা যায় শেখ হাসিনার পক্ষে, এবং এই ধরনের বিচার এই জাতিসংঘের এই রিপোর্টের বিরুদ্ধে। এতে আইন, গণমাধ্যম এবং মানবাধিকার তিনটি ক্ষেত্র একসঙ্গে কাজ করবে। এবার আসি বাংলাদেশ সরকারের ওপর এর কি প্রভাব পড়বে। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশ সরকারকে এই আইনি প্রক্রিয়ার জবাব দিতে বাধ্য? সোজা উত্তর হলো সরাসরি বাধ্য নয়, কিন্তু রাজনৈতিক ও কূটনৈতিকভাবে সংবেদনশীল। আর বাংলাদেশ সরকার জাতিসংঘের একটি সদস্য রাষ্ট্র, তাই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক রিপোর্ট, আপত্তি এবং পর্যালোচনার সঙ্গে তাকে সংলাপে যেতে হবে। কিন্তু একই সঙ্গে সরকার চাইবে না যে বাইরের কোনো আইনি চ্যালেঞ্জ তার ঘরোয়া বিচার প্রক্রিয়াকে দুর্বল করে দিক। কিন্তু এটার ক্ষেত্রে আবার মনে রাখতে হবে, তাদের ঘরোয়া বিচার প্রক্রিয়াটা কিন্তু বাইরের আইনি ব্যাপার ওই জাতিসংঘের রিপোর্টের, মানবাধিকার কমিশনের রিপোর্টের ভিত্তিতেই তৈরি হয়েছে। মানে অলরেডি এর বিচার প্রক্রিয়া বাইরের থেকে দুর্বল হয়ে গেছে, বাইরের চাপে। সুতরাং তাহলে সরকারের অবস্থান হবে নিজের অবস্থানটা ব্যাখ্যা করা, তাদের নিজস্ব তথ্য উপস্থাপন করা। সেখানে তো আবার 1400 নয়, সেখানে 800-র মতো আছে, আবার 650ও আছে। তার মানে জাতিসংঘের রিপোর্টের বিপরীতে তাদের পাল্টা ব্যাখ্যা সেটা দিতে হবে বাংলাদেশ সরকারকে, এবং আন্তর্জাতিক মহলকে বোঝাতে হবে যে ঘটনাটা অভ্যন্তরীণ বিচারিক বিষয় হলেও জাতিসংঘের রিপোর্টের ওপর ভিত্তি করে এটা দাঁড়িয়ে আছে। এবং সেটা বলা মানেই তার মানে অলরেডি আন্তর্জাতিক চাপের কাছে মাথা নুইয়ে রেখেছে বাংলাদেশ। সুতরাং এখানে বাংলাদেশের জন্য একটা কূটনৈতিক ভারসাম্যের প্রশ্ন আসবে। একদিকে আন্তর্জাতিক মানবাধিকার কাঠামোকে অগ্রাহ্য করা যাবে না, অন্যদিকে রাষ্ট্রের সার্বভৌম
মানে তথাকথিত সার্বভৌম বিচার ব্যবস্থাকেও দুর্বল করা যাবে না। আবার জাতিসংঘের নিহতের সংখ্যা বিষয়ক তথ্যের বিপরীতে তাদের নিজস্ব তথ্য আছে, যেটা জাতিসংঘের সংখ্যার প্রায় অর্ধেক। তাহলে কোনটাকে সত্যি বলবে বাংলাদেশ সরকার? একেই বলে catch-22 সিচুয়েশন। বাংলাদেশের সামনে রাজনৈতিক ঝুঁকি কি আছে? এই পুরো পরিস্থিতিতে বাংলাদেশের জন্য 3 ধরনের ঝুঁকি আছে। প্রথমত, আন্তর্জাতিক ইমেজ। জাতিসংঘ যদি কোনো অভিযোগকে গুরুত্ব দেয়, তাহলে বাংলাদেশের মানবাধিকার ছবি ক্ষতিগ্রস্ত হতে পারে। আর দ্বিতীয়ত, প্রত্যর্পণ নিয়ে যে রাজনীতি এখন বাংলাদেশ করছে, সেই রাজনীতি থেকে তাকে পিছিয়ে আসতে হবে। শেখ হাসিনাকে ঘিরে ভারত, বাংলাদেশ এবং পশ্চিমা বিশ্বের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন আরও বেড়ে যেতে পারে। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে চাপ দিয়ে, যদিও ভারতের কাছে চাপ দিয়ে কোনো লাভ হবে না, ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে না। শেখ হাসিনা যেদিন নিজে ফিরে আসতে চাইবেন, সেদিনই তিনি আসবেন, এবং সেদিনটি খুব দূরে নয়, 6 মাসের মধ্যে। তৃতীয়ত, বিচার ব্যবস্থার বৈধতা নিয়ে বাংলাদেশে বিতর্ক উঠবে। আন্তর্জাতিক ফোরামে বারবার প্রশ্ন তোলা ইতিমধ্যে শুরু হয়ে গেছে যে বাংলাদেশের ট্রাইব্যুনালে শেখ হাসিনার যে বিচার ও মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, সেটা আইনি প্রক্রিয়া মেনে এবং সেটা মানে প্রশ্নাতীতভাবে করা হয়নি, সেগুলো প্রশ্নবিদ্ধ। তাহলে সাম্প্রতিকতম অবস্থানটা কি হবে? সর্বশেষ অবস্থান হলো, ডাউটি স্ট্রিটের চিঠির পর জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে তাদের রিপোর্ট প্রত্যাহার বা সংশোধন করেনি। জাতিসংঘের বক্তব্যে স্পষ্ট, তারা রিপোর্ট প্রত্যাহার করবে না। অন্যদিকে ডাউটি স্ট্রিট এখনো পর্যন্ত প্রকাশ্যে কোনো নতুন বড় পদক্ষেপ নেয়নি। মানে এখন পরিস্থিতি এক ধরনের ওয়েটিং ফেজে আছে। তবে এই নীরবতার ভেতরেই আসলে পরবর্তী ধাপের প্রস্তুতি রয়েছে বলে খবর আসছে। ডাউটি স্ট্রিট বড় আইনি লড়াইয়ের জন্যে আইসিজে বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে মামলা দায়ের করছে খুব শীঘ্রই। আর এই মামলায় তাদের সঙ্গে স্বয়ং যুক্তরাজ্য বা ব্রিটেনের থাকার কথা খুব গুরুত্বের সঙ্গে আলোচনা চলছে, এবং এই আলোচনা চলছে বলেই এখনো অবধি কোন পথে যাবে ডাউটি স্ট্রিটের সলিসিটার ফার্ম শেখ হাসিনার পক্ষে, সেটা এখনো স্থির হয়নি। যে মুহূর্তে যুক্তরাজ্য একটা ডিসিশন নিয়ে নেবে, সেই মুহূর্তেই এটা ঠিক হয়ে যাবে। কেন এটা শুধু একটা চিঠি নয়? শেষ পর্যন্ত উপসংহারে এসে বলি, এটা তাই শুধু একটা চিঠি নয়, এটা হলো একটা বৃহত্তর আন্তর্জাতিক লড়াইয়ের সূচনার ইঙ্গিত। একদিকে আছে জাতিসংঘের মন গড়া রিপোর্ট, অন্যদিকে আছে শেখ হাসিনার পক্ষের আইনজীবী দল, আর মাঝখানে আছে বাংলাদেশ রাষ্ট্রের বিচারিক ও কূটনৈতিক ভঙ্গুর অবস্থান। এই লড়াই একদিন আদালতে যাবে কূটনৈতিক টেবিলে এবং আন্তর্জাতিক মানবাধিকার ফোরামে। সেদিন শেখ হাসিনার পতনের পেছনে আন্তর্জাতিক যে ষড়যন্ত্র, যার সঙ্গে স্বয়ং জাতিসংঘের যুক্ত থাকার কথা উঠেছে, সেটাও প্রমাণিত হবে। ভলকার তুর্ক কেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে ফোনে ভয় দেখিয়েছিলেন যে শান্তি মিশন থেকে বাংলাদেশের সেনা তুলে নিয়ে ফেরত পাঠানো হবে যদি সেই শেখ হাসিনার পক্ষে নয়, যদি গণ আন্দোলন দমন করতে সামরিক বাহিনী গুলি চালায়, পথে নামে। এই তত্ত্ব এটা কেন ফোন করে ভয়টা দেখিয়েছিলেন, সেই প্রমাণটাও তখন বেরিয়ে আসবে, এবং প্রমাণ হবে যে আন্তর্জাতিক ষড়যন্ত্রের বলি হয়েছেন শেখ হাসিনা। এটা কোনো স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান নয়। আর সেটা হলে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন হবে রাজকীয়। প্রধানমন্ত্রীত্বের আসনে তার দাবি
পাকা হবে, হয়তো 6 মাস, 7 মাস, 10 মাস, তার মধ্যেই নতুন করে নির্বাচন করতে হবে বাংলাদেশে। আন্তর্জাতিক চাপে একটি বিষয় নিশ্চিত, এই চিঠি বাংলাদেশ রাজনীতিতে এবং আন্তর্জাতিক আলোচনায় শেখ হাসিনার প্রশ্নটিকে নতুন করে সামনে নিয়ে এসেছে। আর এখন মূল নজর থাকবে ডাউটি স্ট্রিটের পরবর্তী পদক্ষেপ কি হয়, বাংলাদেশ সরকার কিভাবে প্রতিক্রিয়া জানায়, আর জাতিসংঘ ভবিষ্যতে এই ইস্যুকে কিভাবে তাকে ধরে রাখে। এখন প্রশ্ন হচ্ছে, ডাউটি স্ট্রিট কি এটি কি কেবল প্রতিবাদপত্রেই সীমিত রাখবে, নাকি খুব শিগগির আরও বড় আন্তর্জাতিক পদক্ষেপ নিতে চলেছে? আমাদের নজর থাকবে সেদিকে।